আসসালামু আলাইকুম স্যারের পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকের লাইভ ক্লাসে আমি আছি তোমাদের সাথে সাগর হাসান, শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনে মার্কেটিংয়ে আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান দেখব এবং কিছু টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো থেকে প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে থাকে। চলো ক্লাসটি শুরু করি। তাহলে আজকের লাইভ ক্লাসের প্রথম প্রশ্নটা ছিল যে যেসব পণ্য পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখামাত্র ভোক্তাগণ ক্রয় করে সেগুলোকে কি বলা হয়। অর্থাৎ যে সকল পণ্য ক্রয়ের ক্ষেত্রে কোনো পরিকল্পনার প্রয়োজন হয় না, পূর্ব পরিকল্পনা ছাড়াই দেখামাত্র ভোক্তাগণ ক্রয় করে সেগুলোকে বলা হয় কি পণ্য। আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে লোভনীয় পণ্য হচ্ছে এমন পণ্য যেগুলো ক্রয়ের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনার প্রয়োজন পড়ে না। আমরা জেনে নেই কিছু লোভনীয় পণ্য সম্পর্কে, যেমন ম্যাগাজিন, খেলনা, ফুলদানি, আইসক্রিম। এগুলো হচ্ছে লোভনীয় পণ্যের উদাহরণ। যেমন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ আমার আইসক্রিম দেখে খেতে ইচ্ছা করছে, আমি আইসক্রিম কিনে খেয়ে ফেললাম, তাহলে এটা হচ্ছে লোভনীয় পণ্য। এই পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা আইসক্রিম ক্রয়ের ক্ষেত্রে আমরা পূর্ব পরিকল্পনা করি না বা কোনো কিছু ভাবি না, না ভেবে ক্রয় করে, এই জন্য এটাকে বলা হয় লোভনীয় পণ্য। যে পণ্য দেখা মাত্রই আমরা ক্রয় করে থাকি বা পরিকল্পনা ছাড়াই ক্রয় করে থাকি। সুতরাং সঠিক উত্তর হবে অর্থাৎ লোভনীয় পণ্য। আর যদি প্রশ্নে বলে যে যেসব পণ্য পূর্ব পরিকল্পনা এখানে ছাড়াই বলছে, আমরা জানি যে শপিং পণ্য হচ্ছে এমন পণ্য যেগুলো পূর্ব পরিকল্পনা গ্রহণ করে ক্রয় করতে হয়, অর্থাৎ এটার বিপরীত হচ্ছে শপিং পণ্য। কারণ যেমন শপিং পণ্য হচ্ছে যেগুলো পূর্ব পরিকল্পনা গ্রহণ করতে হয় ক্রয়ের ক্ষেত্রে। যেমন ফ্রিজ, আমি যদি একটা ফ্রিজ ক্রয় করতে যাই তাহলে আমি কি ভাবি, প্রথমে এর মূল্য কেমন, এর গুণগত মান কেমন, ব্র্যান্ড কেমন, ওয়ারেন্টি কেমন, গ্যারান্টি কেমন, এই বিষয়গুলো আমি ভেবে তারপরে অর্থাৎ কি ক্রয় করি। হুট করে আমরা কিন্তু ফ্রিজ বা শপিং পণ্য ক্রয় করি না। তাহলে শপিং পণ্য ক্রয়ের ক্ষেত্রে কি পূর্ব পরিকল্পনা গ্রহণের প্রয়োজন পড়ে, কিন্তু লোভনীয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা গ্রহণের প্রয়োজন পড়ে না। সুতরাং সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে খ, যে লোভনীয় পণ্য। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থীরা। পরবর্তী প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি ভোগ্য পণ্য নয়? কি ভোগ্য পণ্য নয় বলছে? আমরা জানি যে ভোগ্য পণ্য কি, অর্থাৎ যে সকল পণ্য চূড়ান্ত ভোগের উপযোগী জন্য নির্মিত করা হয়, অর্থাৎ যে সকল পণ্য চূড়ান্ত ভোগ করা হয়, কোনো রকম প্রক্রিয়াজাতকরণ ছাড়াই আমরা সরাসরি ভোগ বা ব্যবহার করতে পারি, সেগুলোকে বলা হয় ভোগ্য পণ্য। তাহলে আমরা অপশনে দেখি কোনগুলো ভোগ্য পণ্য। প্রিয় শিক্ষার্থী বিন্দু, টেলিভিশন আমরা ক্রয়ের পরে ভোগ বা ব্যবহার করতে পারি। রেফ্রিজারেটর ক্রয়ের পরে আমরা কি করতে পারি? ব্যবহার বা ভোগ করতে পারি। গাড়ি আমরা ক্রয় করে ব্যবহার বা ভোগ করতে পারি, কোনো রকম প্রক্রিয়াজাতকরণ ছাড়াই ক্রয়ের পরে আমরা এগুলো ভোগ বা ব্যবহার করতে পারি। সুতরাং এই তিনটাকে বলা হয় ভোগ্য পণ্য। কি পণ্য? এই তিনটাকে বলা হয় যে ভোগ্য পণ্য। এই তিনটাকে ভোগ্য পণ্য। কিন্তু আমাকে প্রশ্ন বলছে যে ভোগ্য পণ্য নয় কোনটি? তাহলে সঠিক উত্তর হবে ক, যে স্থাপনা ভোগ্য পণ্য নয়, কারণ স্থাপনা হচ্ছে শিল্প পণ্য। কি পণ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যে স্থাপনা হচ্ছে শিল্প পণ্য, এটা ভোগ্য পণ্য নয়। সুতরাং সঠিক উত্তর হবে স্থাপনা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে স্থাপনা, যে স্থাপনা হচ্ছে ভোগ্য পণ্য নয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে বিপণনের সবচেয়ে পুরাতন ধারণা কোনটি? এটা খুবই গুরুত্বপূর্ণ যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধারণা বা মতবাদ। আরেকটা কথা বলে রাখি, এই ধারণার আরেকটা অর্থ হচ্ছে মতবাদ। অনেক সময় ধারণা দেয়, অনেক সময় মতবাদ দেয়, দুটোই সেম। এখানে অবলিক দা লিখে দিলাম যে ধারণা বা মতবাদ। আমরা জানি যে মতবাদ হচ্ছে যে বিপণনে 6টি মতবাদ আছে। কয়টি মতবাদ? 6টি মতবাদ। একটা হচ্ছে উৎপাদন মতবাদ, একটা হচ্ছে পণ্য মতবাদ, একটা হচ্ছে বিক্রয় মতবাদ, একটা হচ্ছে কি বিক্রয় মতবাদ, একটা হচ্ছে বিপণন মতবাদ, একটা হচ্ছে সামাজিক বিপণন মতবাদ, আর একটা হচ্ছে হোলিস্টিক মার্কেটিং কনসেপ্ট বা হোলিস্টিক অর্থাৎ কি বিপণন মতবাদ। এই 6টা মতবাদ এখানে বলতে সবচেয়ে পুরাতন মতবাদ কোনটি? কি বলছে প্রিয় শিক্ষার্থীরা? পুরাতন মতবাদ কোনটি? এখানে আমি 6টা মতবাদের কথা লিখে দিয়েছি, 6টা মতবাদ বা 6টা ধারণার কথা লিখে দিয়েছি, যে উৎপাদন মতবাদ, যে পণ্য মতবাদ, বিক্রয় মতবাদ বা বিপণন মতবাদ, সামাজিক বিপণন মতবাদ, হোলিস্টিক বিপণন মতবাদ। এই 6টা মতবাদ আমি লিখে দিয়েছি। এর মধ্যে সবচেয়ে পুরাতন মতবাদ বলা হয় উৎপাদন মতবাদকে, কারণ উৎপাদন মতবাদ ধারণাটি সর্বপ্রথম প্রকাশ করা হয় 1950-এর দশকে। কত দশকে? 1950-এর দশকে সর্বপ্রথম এই উৎপাদন মতবাদের ধারণাটি প্রকাশ করা হয়। এই জন্য এই উৎপাদন মতবাদকে সবচেয়ে পুরাতন মতবাদ বলা হয়। আর যদি সবচেয়ে আধুনিক মতবাদ কোনটা আসে? এখানে পুরাতন না দেখে দিল আধুনিক। কি দিল? আধুনিক দিল। সেক্ষেত্রে আমরা কি বলবো?
প্রশ্ন তো এভাবে আসতে পারে যে পুরাতন না দেয় দিল আধুনিক, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে হবে এই হলিস্টিক মার্কেটিং কনসেপ্ট বা হলিস্টিক বিপণন মতবাদ, এটা হচ্ছে মতবাদের সবচেয়ে আধুনিক বা বিপণনের সবচেয়ে আধুনিক মতবাদ বা ধারণা। তাহলে হবে কি এই হলিস্টিক বিপণন কনসেপ্ট বা হলিস্টিক বিপণন কনসেপ্ট। অথবা যদি পুরাতন আসে তাহলে আমরা কি দেব, উৎপাদন মতবাদ, যে বিপণনের সবচেয়ে পুরাতন ধারণা বা মতবাদ হচ্ছে উৎপাদন। আর যদি সবচেয়ে আধুনিক বা নতুন, হ্যাঁ, তাহলে আমরা কি করব, উত্তর করব যে হলিস্টিক বিপণন মতবাদ। বুঝতে পারছি, আশা করি বিষয়টি ক্লিয়ার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। তাহলে পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে একজন নির্দিষ্ট বাজারজাতকারী কর্তৃক বিক্রিত পণ্যের আইটেম সমূহের তালিকাকে কি বলা হয়? যে একজন নির্দিষ্ট বাজারজাতকারী কর্তৃক বিক্রিত পণ্য আইটেম সমূহের তালিকাকে বলা হয় ড্যাশ। অর্থাৎ কি বলা হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সুবিধার্থের জন্য এখানে একটা নোট দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে অনেকেই এই পণ্য মিশ্রণ আনসার করে, অনেকে এই পণ্য সারি আনসার করে। এই দুইটার মধ্যে অনেকে পার্থক্য লাগায় ফেলে, এই দুইটার মধ্যে অনেকে পার্থক্য লাগায় ফেলে। তাদের জন্য আমি একটা নোট রাখছি যে যদি এখানে কি বলছে, তালিকা বলছে, যে পণ্য বা আইটেম সমূহের তালিকাকে কি বলা হয়? যেমন যে কোনো কোম্পানি বিক্রয়ের জন্য বাজারে যতগুলো পণ্য উপস্থাপন করে, একটা কোম্পানির অনেকগুলো পণ্য থাকতে পারে, একটা কোম্পানির 20টা 30টা 40টা 50টা এর অধিক পণ্য থাকতে পারে বাজারে বিদ্যমান। তাহলে কি বলছে যে একটা কোম্পানি বাজারে যতগুলো পণ্য উপস্থাপন করে তার সমষ্টিকে বলা হয় পণ্য মিশ্রণ বা প্রোডাক্ট মিক্স। পণ্য মিশ্রণ বা প্রোডাক্ট মিক্স। আর পণ্য সারি কি জিনিস? যে পণ্য সারি হচ্ছে যে একটা কোম্পানির, যে কোনো কোম্পানির সমজাতীয় বা সমবৈশিষ্ট্যর কতিপয় পণ্যের সমষ্টিকে পণ্য সারি বা প্রোডাক্ট লাইন বলে। কি বলে? পণ্য সারি বা প্রোডাক্ট লাইন। অর্থাৎ প্রোডাক্ট লাইন বা পণ্য সারি হচ্ছে সমজাতীয় বা সমবৈশিষ্ট্যপূর্ণ কতিপয় পণ্য, একটা কোম্পানির সমজাতীয় বা সমবৈশিষ্ট্যপূর্ণ কতিপয় পণ্যকে কি বলে? প্রোডাক্ট লাইন। আর যদি বলে যে পণ্য বা আইটেমের তালিকাকে কি বলে? একটা কোম্পানি বাজারে যতগুলো পণ্য উপস্থাপন করে তার প্রত্যেকটি পণ্যের যে তালিকা, প্রত্যেকটি পণ্য নিয়ে যে তালিকা তৈরি করা হয়, সেই তালিকার সমষ্টিকে কি বলা হয়? সেই তালিকার সমষ্টিকে বলা হয় পণ্য মিশ্রণ। আর পণ্য সারি কোনগুলা? যে সমজাতীয় বৈশিষ্ট্য, যে পণ্যগুলো সমজাতীয় বৈশিষ্ট্যের অধিকারী বা সমজাতীয় বৈশিষ্ট্য ধারণ করে, সেগুলো হচ্ছে পণ্য সারির মধ্যে যাবে। আর যদি পণ্য সমূহের তালিকা বলে তাহলে সেটা পণ্য মিশ্রণের মধ্যে যাবে। এই জন্য যেহেতু বলছে যে পণ্য সমূহের তালিকাকে কি বলে, তাহলে এটা কি হবে? পণ্য মিশ্রণ হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? পণ্য মিশ্রণ হবে। তাহলে সঠিক উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা পণ্য মিশ্রণ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি বিপণনের কাজ নয়? এটা খুবই গুরুত্বপূর্ণ। যে বিপণনের কাজ নয় কোনটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা 8 ফেব্রুয়ারি তারিখে যারা পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই প্রশ্ন না, এই বিপণনের কার্যগুলি থেকে একটা কোশ্চেন মাস্ট বি থাকবে, একটা কোশ্চেন মাস্ট বি থাকবে। এটা বিপণনের কাজ থেকে বা কার্যগুলি থেকে আসা একটা কোশ্চেন, যে নিচের কোনটি বিপণনের কাজ নয়? এখানে দেওয়া আছে বিক্রয়, অর্থায়ন, পণ্য ব্যবস্থাপনা, কর্মী সন্তুষ্টি, কোনটি বিপণনের কাজ নয়। তোমাদের সুবিধার্থে আমি এখানে একটা নোট করে রাখছি যে বিপণনের কার্যগুলি গুলো হলো যেমন ক্রয় বিক্রয়, আমরা জানি বিপণনের কার্যগুলি, পরিবহন এটা বিপণনের কার্যগুলি, গুদামজাতকরণ বিপণনের কার্যগুলি, মৌলিকীকরণ এটা হচ্ছে বিপণনের কার্যগুলি, অর্থায়ন এটা বিপণনের কার্যগুলি, প্রমিতকরণ এটাও বিপণনের কার্যগুলি, পণ্য এটাও বিপণনের কার্যগুলি, পণ্য ব্যবস্থাপনা এটাও বিপণন কার্যগুলি, বাজার তথ্য গ্রহণ এটাও বিপণনের কার্যগুলি, বিক্রয়ত্ব সেবা, অর্থাৎ এগুলো হচ্ছে বিপণনের কার্যগুলি। যেমন আমি যদি বলি ক্রয় বিক্রয়, এর মধ্যে বিক্রয় আছে, বিক্রয় আমরা জানি বিপণনের কার্যগুলি। অর্থায়ন যে বিপণনের কার্যগুলি, এটা পণ্য ব্যবস্থাপনা, এখানে আমরা পড়ছি না যে পণ্য ব্যবস্থাপনা আছে, এই যে পণ্য ব্যবস্থাপনা আছে, এই যে অর্থায়ন আছে, এই যে ক্রয় বিক্রয় আছে। তাহলে এই তিনটে হচ্ছে বিপণনের কার্যগুলির মধ্যে পড়ে। কিন্তু কর্মী সন্তুষ্টি কি? কর্মী সন্তুষ্টি এটা বিপণনের কাজ নয়, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান বা কোম্পানির কাজ। যে কর্মীদের সন্তুষ্টি করা এটা প্রতিষ্ঠান বা কোম্পানির কাজ, এটা বিপণনের কাজ নয়। তাহলে সঠিক উত্তর হবে বড় গ, যে কর্মী সন্তুষ্টি এটা হচ্ছে বিপণনের কাজ নয়। তাহলে সঠিক উত্তর কি প্রিয় শিক্ষার্থীরা? সঠিক উত্তর হবে বড় গ, যে কর্মী সন্তুষ্টি এটা বিপণনের কাজ নয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে কোনটি শপিং পণ্য? কি পণ্য বলছে? শপিং পণ্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই শপিং পণ্যের আরেকটা নাম কি জানেন? বিপণন পণ্য। অনেক সময় শপিং পণ্য আসে, অনেক সময় বিপণন পণ্য আসে। এই শপিং পণ্যের আরেকটা নাম হচ্ছে বিপণন পণ্য। কি পণ্য? বিপণন পণ্য। শপিং পণ্য যে কথা, এখানে শপিং এবারে এরকম আসতে পারে যে শপিং পণ্যের জায়গায় বিপণন, যে কোনটি বিপণন পণ্য। অনেকেই তো হয় হতাশ হয়ে যাবে
যে বিপণন পণ্য তো আমি জানি না, কিন্তু তারা জানে না যে শপিং পণ্যের আরেকটা নাম হচ্ছে বিপণন পণ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কঠিন হয় না, একটু ঘুরে দেয় যে কারণে আমরা বুঝতে পারি না, আমাদের কাছে কঠিন মনে হয়। তাহলে এই ক্লাসটি দেখে আশা করি আর কঠিন মনে হবে না যে নিচের কোন পণ্যটি শপিং পণ্য। শপিং পণ্যের একটা নাম কি? বিপণন পণ্য। আচ্ছা, যে শপিং পণ্য কোনগুলো আমরা একটু আগে আলোচনা করছি যে শপিং পণ্য হচ্ছে ওই সকল পণ্য যেই পণ্যগুলো ক্রয়ের পূর্বে আমরা কি করি, আমরা পূর্ব পরিকল্পনা গ্রহণ করি। ক্রয়ের পূর্বে আমরা কি করি? পূর্ব পরিকল্পনা গ্রহণের প্রয়োজন পড়ে। যেমন শ্যাম্পু এটা শপিং পণ্য না, টুথপেস্ট এটা শপিং পণ্য না, সাবান এগুলো শপিং পণ্য না। অর্থাৎ এই তিনটাকে বলা হয় কি জানেন? এই তিনটাকে বলা হয় আবশ্যক পণ্য। কি পণ্য প্রিয় শিক্ষার্থীরা? এই তিনটাকে বলা হয় আবশ্যক পণ্য। আবশ্যক পণ্যগুলো যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে লাগে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবন পরিচালনায় যে সকল পণ্যের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে আবশ্যক পণ্য বা এই যে আবশ্যক পণ্য, সেগুলোকে কি বলা হয়? আবশ্যক পণ্য বলা হয়। যেমন শ্যাম্পু এটা আমাদের প্রতিদিন লাগে, টুথপেস্ট এটা আমাদের দৈনন্দিন লাগে, সাবান এটা আমাদের প্রতিদিন লাগে, সুতরাং এটা কি? আবশ্যক পণ্য। সুতরাং শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের মধ্যে আছে যেমন কি? যে রুম হিটার, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, রুম হিটার আছে, আরো অনেক যন্ত্র আছে যেগুলো হচ্ছে আমরা ক্রয়ের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা গ্রহণ করি যে এগুলো কি আসলে পণ্যটা মান ভালো কিনা, বা পণ্যটা কোন ব্র্যান্ডের, বা পণ্যটার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন, পণ্যটার মূল্য কেমন, এই বিষয়গুলো আমরা বিবেচনা করি এই শপিং বা বিপণন পণ্য ক্রয়ের ক্ষেত্রে। সুতরাং সঠিক উত্তর হবে ঘ, যে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এটা হচ্ছে শপিং পণ্য বা বিপণন পণ্য। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ঘ, যে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থীরা। পরবর্তী প্রশ্নটি কি বলছে যে বিপণনে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? বিপণনে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কোন বিষয়টাকে? বিপণনে প্রিয় শিক্ষার্থীরা এমন একটা ধারণা আছে বা মতবাদ আছে যে ভোক্তায় রাজা। কি? ভোক্তায় রাজা, অর্থাৎ বিপণনের যাবতীয় কার্যাবলী ভোক্তাকে কেন্দ্র করে আবর্তিত হয়, ভোক্তাকে কেন্দ্র করে পরিচালিত হয়। অর্থাৎ বিপণনের যত কার্যাবলী আছে এগুলো ভোক্তার পছন্দ, রুচি, ক্রয় অভ্যাস, ক্রয় ক্ষমতা এই বিষয়গুলোর ভিত্তি করে পরিচালিত হয় বা কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়। অর্থাৎ বিপণনের সবচেয়ে বেশি যদি গুরুত্ব দেয় সেটা হচ্ছে ভোক্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কারণ ভোক্তার রুচি, পছন্দ ইত্যাদি অনুযায়ী পণ্য তৈরি করে, পণ্য বিপণন করে, পণ্য রপ্তানি করে, এই কাজগুলো করে থাকে। তাহলে আমরা বলতে পারি বিপণনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ভোক্তাকে। স্থান কেউ না, মূল্যে কেউ না, পণ্য কেউ না, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে ভোক্তাকে। তাহলে সঠিক উত্তর কি হবে প্রিয় শিক্ষার্থীরা? যে ভোক্তাকে বিপণনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থীরা। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে মূল্য নির্ধারণে কি বলছে? যে মূল্য নির্ধারণের বাহ্যিক বিবেচ্য বিষয় নয়। ভালোভাবে যে প্রশ্ন সমাধান করার পূর্বে আরেকটা ট্রিক্স হচ্ছে যে কোনো প্রশ্ন সমাধান করার পূর্বে সেই প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। অনেক সময় আমরা পরীক্ষার হলে কি করি, যে পরীক্ষার হলে আমাদের কি এমনি, অর্থাৎ কি মাথার টেম্পারেচার হাই থাকে, আমরা জানা জিনিস ভুল করে আসি। কিছু কিছু প্রশ্ন থাকে এমন ট্রিকি যে নয় বা আছে এই বিষয়গুলো খেয়াল করি না, যে কারণে প্রশ্নটা আমরা ভুল আনসার করে আসি। যেমন এখানে বলতেছে যে মূল্য নির্ধারণে বাহ্যিক বিবেচ্য বিষয় কোনটি? অনেকে নয় বিষয়টা খেয়াল করবে না, দ্রুত প্রশ্ন পড়ে আনসার করবে, যে ক্ষেত্রে নয় বিষয়টা খেয়াল করবে না, যে কারণে উত্তরটা তারা ভুল দেখাবে। কিন্তু এখানে কি বলছে? এখানে নয় বলছে যে মূল্য নির্ধারণের বাহ্যিক বিবেচ্য বিষয় নয় কোনটি? আমরা জানি যে মূল্য নির্ধারণের বাহ্যিক বিবেচ্য বিষয় কোনগুলা। যেমন এটা হচ্ছে মূল্য নির্ধারণ অধ্যায় থেকে আসছে বা মূল্য নির্ধারণ একটা টপিক থেকে প্রশ্নটা আসছে। যেমন বাজার ধরন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাজার ধরন, পণ্য বিক্রেতার প্রয়োজন বা সরকারি পদক্ষেপ, এই তিনটাকে বলা হয়, এই তিনটাকে কি বলা হয়? এই তিনটাকে বলা হয় যে বাহ্যিক বিষয়। কি বিষয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এই তিনটাকে বলা হয় বাহ্যিক বিষয়। তো মূল্য নির্ধারণের বাহ্যিক বিষয় বলা হয় এই তিনটাকে। বাজার ধরন, তারপর পণ্য বিক্রেতার প্রয়োজন, সরকারি পদক্ষেপ, এই তিনটাকে কি বলা হয়? বাহ্যিক উপাদান বা বাহ্যিক বিষয় বলা হয় মূল্য নির্ধারণে। এখানে হচ্ছে বিপণন মিশ্রণ বা মার্কেটিং মিক্স বা বিপণন মিশ্রণ, এটাকে কি বলা হয় প্রিয় শিক্ষার্থীরা? এটাকে আমি এখানে লিখে দিলাম, এটাকে বলা হয় যে অভ্যন্তরীণ বিষয়। কি বিষয়? অভ্যন্তরীণ, এটাকে বলা হয় অভ্যন্তরীণ, অর্থাৎ মূল্য নির্ধারণের অভ্যন্তরীণ বিষয়। তাহলে মূল্য নির্ধারণ অভ্যন্তরীণ বিষয় হচ্ছে বিপণন মিশ্রণ, এটা হচ্ছে মূল্য নির্ধারণ অভ্যন্তরীণ বিষয়, বাকি তিনটাকে বলা হয় বাহ্যিক বিষয়। তাহলে প্রশ্ন বলছে যে মূল্য নির্ধারণের বাহ্যিক বিষয় নয়,
তাহলে সঠিক উত্তর হবে বিপণন মিশ্রণ, কারণ বিপণন মিশ্রণ বাহ্যিক বিষয় নয়, বিপণন মিশ্রণ হচ্ছে অভ্যন্তরীণ বিষয় মূল্য নির্ধারণ। তাহলে সঠিক উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা যে বিপণন মিশ্রণ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে তাহলে আমরা চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে কি পণ্য অযাচিত পণ্য বিক্রয়ের জন্য বিপণনের কোন ধারণাটি উপযুক্ত? অযাচিত পণ্য কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? অযাচিত পণ্য কি এটা আমরা অনেকেই জানি না। অযাচিত পণ্য কি? অযাচিত পণ্য হচ্ছে সেই সকল পণ্য যে পণ্য সম্পর্কে ক্রেতাদের কোনো পূর্ব ধারণা নেই, অথবা যে সকল পণ্য ক্রেতারা পূর্বে দেখেনি অথবা দেখলেও ক্রয়ের প্রয়োজন বোধ করেনি, সেগুলোকে বলা হয় অযাচিত পণ্য। যেমন আমি যদি বলি, যেমন যে জীবন বীমা পলিসি, এটা হচ্ছে একটা অযাচিত পণ্য। সমাধি পাথর, এটা একটা অযাচিত পণ্য। তারপর অগ্নি নির্বাপক যন্ত্র, হ্যাঁ, এগুলো অযাচিত পণ্য। যেই সকল পণ্য আমরা দেখছি কিন্তু দেখার পূর্বে ক্রয়ের প্রয়োজন বোধ করিনি, এগুলো হচ্ছে অযাচিত পণ্য। এখন এই পণ্যগুলো বিক্রয়ের জন্য বিপণনের কোন ধারণা বা মতবাদটি, কোন ধারণা বা মতবাদ কোন ধারণা বা মতবাদটি উপযুক্ত? আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে বিক্রয় মতবাদে বলা হয়েছে কি? আমরা জানি যে বিক্রয় মতবাদে বলা হয়েছে যে বিক্রয় মতবাদে কি বলা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? আমরা জানি বিক্রয় মতবাদে বলা হয়েছে যে বিক্রয় মতবাদের মূল কথা হচ্ছে ক্রেতাদেরকে বিক্রয় মতবাদের মূল কথা হলো যে ক্রেতাদের আকর্ষণ বা প্ররোচিত করে অধিক বিক্রয় করে অধিক মুনাফা অর্জন করা। যেহেতু অযাচিত পণ্য সাধারণত বিক্রয় বেশি হয় না, হ্যাঁ, যে আমরা জানি না বা জানা সত্ত্বেও ক্রয় করি না, এই জন্য এই অযাচিত পণ্যের বিক্রয় বেশি হয় না। এই বিক্রয়ের জন্য বিপণনের কোন ধারণাটা বা মতবাদটি প্রয়োজন? আমরা জানি বিক্রয় ধারণা বা বিক্রয় মতবাদে বলা হয়েছে যে ক্রেতাদের আকর্ষণ করে বা প্ররোচিত করে অধিক বিক্রয় করে অধিক মুনাফা অর্জন করা। সুতরাং বিক্রয় মতবাদ অনুযায়ী এই অযাচিত পণ্য বিক্রয়ের জন্য এই বিক্রয় বিপণনের কোন মতবাদটি প্রয়োজন? এই বিক্রয় মতবাদ বা বিক্রয় ধারণাটি প্রয়োজন। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন। তাহলে সঠিক উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা, সঠিক উত্তর হবে গ, যে বিক্রয় মতবাদ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যায়। যে পরবর্তী প্রশ্নটা কি বলছে প্রিয় শিক্ষার্থীরা? যে নিচের কোনটি ভোক্তাবাজার বিভক্তিকরণের আচরণগত ভিত্তি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদের বলে দিচ্ছি, এই যে ভোক্তাবাজার বিভক্তিকরণ বা বাজার বিভক্তিকরণ, এই টপিকটা থেকে মাস্ট বি প্রশ্ন থাকবে। এই ভোক্তাবাজার এই বাজার বিভক্তকরণ অধ্যায় থেকে মাস্ট বি প্রশ্ন থাকবে। আবার লিখে রাখবেন, মাস্ট বি প্রশ্ন থাকবে। যারা সামনে পরীক্ষা দিবেন এই টপিকটাকে অধিক গুরুত্ব দিয়ে সলভ করবেন বা সমাধান করবেন। যে বাজার বিভক্তিকরণ কি? বাজার বিভক্তিকরণকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে ভোক্তাবাজার বিভক্তিকরণ, একটা হচ্ছে শিল্প বাজার বিভক্তিকরণ। এখানে ভোক্তাবাজার বিভক্তিকরণের চারটা ভিত্তি আছে। কয়টা ভিত্তি প্রিয় শিক্ষার্থীরা? চারটা ভিত্তি। এক নম্বর হচ্ছে, আমি বলে দিচ্ছি আপনারা মনে রাখবেন, যে চারটা ভিত্তির মধ্যে এক নম্বর ভিত্তি হচ্ছে কি? ভৌগোলিক বিভক্তিকরণ। দুই নম্বর ভিত্তি হচ্ছে জনসংখ্যাগত বা জনমিতিক বিভক্তিকরণ। তিন নম্বর হচ্ছে আচরণগত বিভক্তিকরণ। চার নম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। এই চারটা ভিত্তি, এই চারটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি বলছে এখানে যে আচরণগত ভিত্তি কোনগুলো। আবার আচরণগত ভিত্তির মধ্যে অনেকগুলো আইটেম আছে যেগুলো নিয়ে আচরণগত ভিত্তি গঠিত হয়। যে আচরণগত ভিত্তি কোনগুলা, আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সুবিধার্থে এখানে আচরণগত ভিত্তিগুলো কিছু আচরণগত ভিত্তির কথা এখানে লিখে দিয়েছি। যেমন আচরণগত ভিত্তি কি? যেমন এখানে উপলক্ষ্য, এটা হচ্ছে আচরণগত ভিত্তি। যে আচরণগত ভিত্তির মাধ্যমে বাজারকে ভোক্তাবাজারকে বিভক্তকরণ করা যায়। যেমন এখানে লিখছে উপলক্ষ্য, তারপর আনুগত্য, তারপর মর্যাদা, তারপর প্রত্যাশিত সুবিধা, পণ্যের প্রতি মনোভাব। এই পাঁচটাকে বলা হয় আচরণগত ভিত্তি। শিক্ষার্থী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে খেয়াল করেন। যে উপলক্ষ্য, আনুগত্য, মর্যাদা, প্রত্যাশিত সুবিধা, পণ্যের প্রতি মনোভাব, এই পাঁচটাকে বলা হয় আচরণগত ভিত্তি। এই পাঁচটাকে কি বলা হয়? এই পাঁচটাকে বলা হয় আচরণগত ভিত্তি। তাহলে অপশনে দেখি কোথায় আচরণগত ভিত্তি আছে। যেমন শিক্ষা, এটা আচরণগত ভিত্তি না। আমরা জানি শিক্ষা এটা হচ্ছে জনসংখ্যাগত ভিত্তি। পেশা, এটাও আচরণগত ভিত্তি না। জীবন দাস, আমরা এটা জানি মনস্তাত্ত্বিক ভিত্তি, সুতরাং এটাও হবে না। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক ভিত্তি, এটাও হবে না। সুতরাং আনুগত্য, এটা হচ্ছে আচরণগত ভিত্তি। দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আনুগত্য আছে, এখানেও আনুগত্য আছে। সুতরাং এই আনুগত্য হচ্ছে আচরণগত ভিত্তি। সুতরাং কি হবে? উত্তর হবে বড় গ, যে নিচে কোনটি ভোক্তাবাজার বিভক্তিকরণ আচরণগত ভিত্তি। তাহলে আচরণগত ভিত্তি কি আছে এখানে? মনোভাব। তাহলে সঠিক উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা, সঠিক উত্তর হবে আনুগত্য। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নটা কি বলছে? যে ড্যাশ ধারণা অনুযায়ী, ধারণা বা এখানে আরেকটা, এখানে দেখবেন ধারণা, সেখানে লিখবেন মতবাদ। কি? ধারণা বা মতবাদ। যে ড্যাশ ধারণা বা মতবাদ অনুযায়ী ভোক্তাদের সর্বাধিক পছন্দ ওইসব পণ্য যেগুলো
যেগুলো সর্বোচ্চ মান, যে সকল পণ্যের সর্বোচ্চ মান, কর্মদক্ষতা, কর্মক্ষমতা এবং উদ্ভাবনী বৈশিষ্ট্য ধারণ করে। অর্থাৎ এখানে বলতেছে যে ড্যাশ ধারণা বা মতবোধ অনুযায়ী ভোক্তাদের সর্বাধিক পছন্দ ওই সকল পণ্য যে সকল পণ্যের মান অত্যাধিক বা যে সকল পণ্যের মান অর্থাৎ ভালো, যে সকল পণ্য উদ্ভাবনী বৈশিষ্ট্য ধারণ করে সেগুলোকে ধারণ করে। উদ্ভাবনী যে সকল পণ্যের মান ভালো, সর্বোচ্চ মান, কর্মদক্ষতা, উদ্ভাবনী বৈশিষ্ট্য ধারণ করে সে সকল পণ্য কে কি বলে বা কোন ধারণা অনুযায়ী বা কোন মতবাদ অনুযায়ী সে সকল পণ্য আমরা ক্রয় করে থাকি। এখানে 4টা মতবাদের নাম দেওয়া আছে অপশনে, যে বিপণন মতবাদ, পণ্য মতবাদ, উৎপাদন মতবাদ, বিক্রয় মতবাদ। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে বলছে, এখানে পণ্য নিয়ে কথা বলছে, কি নিয়ে কথা বলছে এখানে, এই প্রশ্নটা অর্থাৎ আনসার করার একটা ট্রিক্স হচ্ছে, যেহেতু এখানে পণ্য নিয়ে কথা বলছে, কি নিয়ে কথা বলছে, পণ্য নিয়ে কথা বলছে, যে পণ্য অর্থাৎ কি ক্রেতারা সর্বাধিক করে সেই সব পণ্য যেগুলো সর্বোচ্চ মান, কর্মদক্ষতা, উদ্ভাবনী বৈশিষ্ট্য ধারণ করে। সুতরাং যেহেতু এটা পণ্য নিয়ে কথা বলছে, তাহলে এটা কি হবে, পণ্য মতবাদ হবে। যেহেতু এখানে পণ্য নিয়ে কথা বলছে, সুতরাং এটা কি হবে, পণ্য মতবাদ হবে, পণ্য মতবাদ হবে। এটা হচ্ছে একটা ট্রিক্স। এছাড়াও আমরা অপশন টেস্টের মাধ্যমে জানতে পারি যে বিপণন মতবাদে এই সকল কথা বলে না। বিপণন মতবাদে কি বলছে, বিপণন মতবাদে বলা হয়েছে যে অর্থাৎ ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করা বা ভোক্তামুখী অর্থাৎ কি বিপণন কার্যাবলী পরিচালনা করা, এটা বিপণন মতবাদে বলা হয়েছে। উৎপাদন মতবাদে বলা হয়েছে যে অর্থাৎ উৎপাদন মতবাদে কি বলা হয়েছে, যে ভোক্তাদের ক্রয় সামর্থ্যের মধ্যে অর্থাৎ পণ্য সামগ্রী উৎপাদন করা, অর্থাৎ এমন পণ্য উৎপাদন করব না যেটা ভোক্তারা ক্রয় করতে পারবে না। এই জন্য সহজলভ্য ও ক্রেতাদের বা ভোক্তাদের ক্রয় সামর্থ্যের মধ্যে পণ্য উৎপাদন করা, এটা উৎপাদন মতবাদে বলা হয়েছে। আর বিক্রয় মতবাদে আমরা একটু আগে পড়ে আসছি যে অধিক বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা, এটা হচ্ছে বিক্রয় মতবাদের মূল কথা। সুতরাং যেহেতু আর পণ্য মতবাদে বলা হয়েছে যে ক্রেতারা ওই সকল পণ্য সবচেয়ে বেশি ক্রয় করে যে সকল পণ্যের মান ভালো, সর্বোচ্চ মান, কর্মক্ষমতা সবচেয়ে বেশি, উদ্ভাবনী বৈশিষ্ট্য অর্থাৎ সবচেয়ে বেশি, ওই সকল পণ্য ক্রয় করে। সুতরাং এটা হবে পণ্য মতবাদ, যেহেতু পণ্য সম্পর্কে কথা বলা হয়েছে। সুতরাং উত্তর হবে পণ্য মতবাদ। সঠিক উত্তর হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পণ্য মতবাদ। সঠিক উত্তর হবে কি, পণ্য মতবাদ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্ন, এটি হচ্ছে আজকের লাইভ ক্লাসের সর্বশেষ প্রশ্ন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে নিচের কোনটি পণ্যের উপাদান নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিপণন মিক্স নামে একটা টপিক আছে, যে মার্কেটিং মিক্সের 4টা উপাদান আছে। কয়টা উপাদান? 4টা। একটা হচ্ছে পণ্য, একটা হচ্ছে মূল্য, একটা হচ্ছে বন্টন, আর একটা হচ্ছে কি, প্রসার। এই 4টা উপাদান আছে। 4টা উপাদানকে আবার বিভিন্ন ভাগে ভাগ করেছে। যেমন পণ্যের মধ্যে অনেকগুলো উপাদান আছে, হ্যাঁ, মূল্যের মধ্যে অনেকগুলো উপাদান আছে, বন্টনের মধ্যে অনেকগুলো উপাদান আছে, হ্যাঁ, তারপর প্রসারের মধ্যে অনেকগুলো উপাদান আছে। এইখানে বলছে যে পণ্যের উপাদান নয়, তাহলে পণ্যের মধ্যে অনেকগুলো উপাদান আছে। যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 3টা যে গুণমান, ডিজাইন, প্যাকেজিং, এই 3টাই কিন্তু হচ্ছে পণ্যের উপাদান, কিন্তু ডিসকাউন্ট এটা পণ্যের উপাদান না। হ্যাঁ, তবে ডিসকাউন্ট এটা পণ্যের সাথে রিলেটেড, পণ্যের সাথে সম্পর্কিত, কিন্তু এটা পণ্যের উপাদান নয়। ডিসকাউন্ট আমরা যখন পণ্য ক্রয় করি তখন আমরা কি পাই, যে বিভিন্ন পণ্যের ক্ষেত্রে ডিসকাউন্ট বা ছাড় পাই বা বাট্টা পাই। এটা পণ্যের সাথে সম্পর্কিত কিন্তু পণ্যের উপাদান নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পণ্যের সাথে সম্পর্কিত কিন্তু পণ্যের উপাদান নয়। কিন্তু এই বাকি 3গুলা, যেমন গুণমান, ডিজাইন, প্যাকেজিং, এই 3টাই কিন্তু পণ্যের উপাদান। এখানে 3টাই হচ্ছে পণ্যের উপাদান। বলছে কোনটা নয় পণ্যের উপাদান, তাহলে হবে ডিসকাউন্ট পণ্যের উপাদান নয়, তবে এটা পণ্যের সাথে সম্পর্কিত, কিন্তু এটা পণ্যের উপাদান নয়। মনে থাকবে, আশা করি মনে থাকবে। তাহলে সঠিক উত্তর হবে প্রিয় শিক্ষার্থীরা যে ডিসকাউন্ট। সুতরাং আজকের লাইভ ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে তোমার বন্ধুকে দেখানোর সুযোগ করে দিবে, এবং আমাদের সাথেই থাকবে, স্যাট একাডেমির সাথেই থাকবে। আমরা তোমাদের জন্য প্রতিদিন নিত্য নতুন ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।